সাউদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে ফের ভোগান্তি প্রবাসীদের। রাজধানীর কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি কার্যালয়ের বাইরে আজও অপেক্ষা করছেন কয়েকশো সৌদি প্রবাসী। কোয়ারেন্টিন এবং টিকা সনদ প্রত্যয়নপত্র সংক্রান্ত ঝামেলায় ২০ মে থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা সংক্রমণ প্রতিরোধে সৌদি সরকারের আরোপিত ৫ দফা বিধিনিষেধের ফলে বেকায়দায় পড়েছেন এসব প্রবাসী। এর মধ্যে আছে নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিন, স্বাস্থ্য বীমা ও করোনা টেস্টের বিষয়, যার ফলে সৌদি যেতে অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসীরা। কালকে আসছিলাম, কালকে আসার পরে বলছে যে এখান থেকে হোটেল বুকিং করতে হবে। আমরা হোটেল বুকিং করছিলাম সৌদি আরব থেকে, পরে কিছু লোকে বললো যে সৌদি আরবে হোটেল বুকিং করলে চলবো না। আমার ফ্লাইট আজকে রাত্রে, আমরা সকাল থেকে এখানে ওয়েট করতেছি। আমার ভিসার মেয়াদ আছে আর হচ্ছে 4 দিন। আমার যদি আজকে কনফার্ম টিকিট না যাইতে পারি, যদি আবার চেঞ্জ করে, তাহলে আমার ভিসার মেয়াদ ওইদিকে শেষ হয়ে যাবে, আমি বড় বিপদে পড়ে যাবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার সাউদি এয়ারলাইন্সের সামনে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, যেমনটি বলছিলাম যে ৫ দফা যে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে তার জন্য কিন্তু সৌদিগামীরা বেশ বেকায়দায় পড়েছেন। এই বিষয়গুলো সহ অন্যান্য সব সমস্যা নিয়ে সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে আসলে দুদেশের সরকারি পর্যায়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, এই বিষয়ে কি জেনেছেন? তানি, ৫ দফা যে নতুন নির্দেশনা, সেই নির্দেশনার কারণে 2 ধরনের সমস্যা মুখোমুখি হয়েছেন আমাদের দেশের সৌদি প্রবাসীরা। একটি হচ্ছে যে এই নির্দেশনা যখন এসেছে খুবই অল্প সময়ের মধ্যে এসেছে, আর এই ৫ দফা নির্দেশনার অন্যান্য নির্দেশনাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার করেছে কোয়ারেন্টিনের বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে যে বিধিমালাটি রয়েছে যে নিজস্ব ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত 5টি হোটেলে তাদেরকে কোয়ারেন্টিন করতে হবে, সেই জায়গাটিতে সমস্যা তৈরি হয়েছে। কারণ হচ্ছে এর আগে নির্ধারণ ছিল ৩৬০টি হোটেল, 3 স্টার মানের বা তার উপরে ৩৬০টি হোটেলের মধ্যে তাদেরকে বুকিং দিতে হতো, হোটেল বুকিং দিতে হতো। কিন্তু সেখানে হঠাৎ করেই নির্দেশনা দেওয়া হয় 1 ঘন্টার ব্যবধানে যে 5টি হোটেলেই করতে হবে। সেক্ষেত্রে অনেকে এই ৩৬০টি হোটেলের অনেক হোটেলে তারা বুকিং দিয়ে ফেলেছিলেন, সেই বুকিংগুলো ক্যান্সেল করতে হয়েছে, সেই টাকাও অনেকে ফেরত পাননি। উপরন্তু নতুন হোটেলে বুকিং দিতে তাদের 60 থেকে ৮০ হাজার টাকার মতো খরচ করতে হয়েছে। এখানে একটি খরচের বিষয় আছে। পাশাপাশি যারা যেদিন বিধি নির্দেশনাটি জারি হয়, অর্থাৎ 19 তারিখ 20 তারিখ, এই দিনে যাদের ফ্লাইট ছিল তারা আগে থেকে তথ্যগুলো জানতে পারেননি, সে কারণে তাদেরকে ওই ফ্লাইট বাতিল করে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়। এই বিড়ম্বনাগুলোর শিকার হয়েছেন। তো সেই কারণে হঠাৎ করে এই সৌদি এয়ারলাইন্সের এই কাউন্টারে চাপ বেড়েছে হোটেল বুকিংয়ের জন্য। যারা সৌদি যাচ্ছেন, যাদের মেয়াদ কম, যাদের টিকিট বুকিং দেওয়া হয়েছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, সেই সকল যাত্রীরা কিন্তু এখানে ভিড় করেছেন যে দ্রুত হোটেল বুকিং দেওয়ার জন্য। আর যারা 19-20 তারিখে যাদের ফ্লাইট বাতিল হয়েছে, সেই সকল যাত্রীরাও তারা কিন্তু পুনরায় তাদের হোটেল বুকিং কনফার্ম করে ফ্লাইটের শিডিউল নেওয়ার জন্য এখানেই হচ্ছে। তো সকাল থেকে ভিড় ছিল, 11:30 থেকে সৌদি এয়ারলাইন্স তাদের কার্যক্রম শুরু করেছে এবং সেই কার্যক্রম চলছে এখন পর্যন্ত। যারা টিকিট প্রত্যাশী তারা বলছেন যে তারা বিধি নির্দেশনা মেনে তারা কিন্তু করছে। তবে এই বিষয়টি, এই খরচের বিষয়টি তাদের জন্য খুব অতিরিক্ত হয়ে গেছে। এ কারণে তারা চাচ্ছেন যে 2 দেশের সরকার মিলে খরচটি যাতে কমানো যায়, অথবা নিজ বাসস্থানে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা যায় কিনা সেই ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। তুহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারওয়ান বাজার হোটেল সোনারগাঁওর সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। আগামী 24 মে থেকে লঞ্চ চলাচলে অনুমতি দিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লঞ্চ চলাচল করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি বলেন, এর আগে 2 মাস লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও কোনো প্রকার প্রণোদনা দেওয়া হয়নি। এতে নৌ শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তিনি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অবিলম্বে মালিকদের মাঝে বন্টনের দাবিও জানিয়েছেন বদিউজ্জামান বাদল। দুপুরে সদরঘাটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সহানুভূতি আমাদেরকে দেখবেন,
এটি আমরা প্রত্যাশা করি। তবে সরকারের নির্দেশনা অমান্য করে আমরা কিছু করতে চাই না। যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থা যাওয়ার চিন্তা ভাবনা আছে। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আগামীকাল মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা। ঢাকা সাব এডিটর কাউন্সিলের মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিক নেতারা বলেন, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করতেই এই মামলা দেওয়া হয়েছে। সদস্যবৃন্দ এখানে আছেন, সবাইকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শুভেচ্ছা জানাচ্ছি। কিছু সংখ্যক দুষ্ট চক্র আমলাদের বক্তব্য আমরা জানছি এবং তারা সকল রীতিনীতি আইন কানুন উপেক্ষা করে গণমাধ্যমে বিজ্ঞাপন ছাপিয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে, আমি মনে করি এটা আদালত অবমাননার শামিল। এই যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা আসলে তো সাংবাদিক বান্ধব সরকার। তাদের সঙ্গে আমরা আলোচনায় যেতে পারবো। একটি দুটি ইস্যুতে তাদেরকে ভুল বোঝানো হয়েছে বলে আমি মনে করি। সেই ধারণা ভেঙে দিতে যদি হয় অথবা সেই ধারণার বিপক্ষে যদি আমাদের অবস্থান নিতে হয়, আমরা তো আমাদের সত্য পথে থাকবই। নিজেদের অপকর্ম ঢাকতেই দেশে প্রথম অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রায় 100 বছরের পুরনো আইনটি রাষ্ট্রীয় গুপ্তচর বৃত্তি রোধের জন্য করা হলেও এর অপপ্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি ঢাকতে কিছু সরকারি কর্মকর্তা এই আইনে মামলা করে সাংবাদিকদের সরকার ও প্রশাসনের মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছে বলে মনে করেন আইনজ্ঞ শাহদিন মালিক ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আরও দেখুন নাজিব ফরাইজি রিপোর্টে। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে প্রায় 6 ঘন্টা আটকে রেখে হেনস্থা করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও পেনাল কোডের অন্য দুটি ধারায় মামলা করেন। এরপর থেকেই দেশে বিদেশে আলোচনার বিষয় হয়ে ওঠে প্রায় 100 বছরের পরিত্যক্ত আইনটি। আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলছেন, ব্রিটিশ আমলের আইনটিতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করারই সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত স্থানের কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রধানত প্রতিরক্ষা সংক্রান্ত যদি কোনো নথি গুপ্তচর বৃত্তির জন্য কোনো বিদেশি শত্রু রাষ্ট্রকে পাচার করে বা পাচার করার চেষ্টা করে, ওইটা হলে যে অপরাধ হবে সেই অপরাধগুলির জন্য এইটা আইনটা করা হয়েছিল। এক কথায় যদি বলি, এটা গুপ্তচর বৃত্তির আইন। এই মামলা টিকার কোনো সম্ভাবনাই নাই যদি বিচারকরা ঠান্ডা মাথায় উভয় পক্ষে আইনি যুক্তি শুনে এটা যদি বিচার করেন, তাহলে এটা কোনো মামলাই হয়নি। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকরা নানা উপায়ে দেশ ও মানুষের জন্য তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করেন। দুর্নীতিবাজরা এটা মেনে নিতে পারেন না বলেই সাংবাদিকদের হয়রানি করেন। গুপ্তচর বৃত্তি আর সাংবাদিকদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুঃখজনকভাবে এই গুপ্তচর বৃত্তির আইনটিকেই সাংবাদিকতার আইনে প্রয়োগ করা হয়েছে, যেটা আমি মনে করি যে এটি একটি অন্যায় কাজ করা হয়েছে এবং একটি মৃতপ্রায় আইন, সে আইনকে জাগ্রত করার মধ্য দিয়ে সাংবাদিক এবং সরকারকে একটা মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে দেওয়া হয়েছে। তাড়াহুড়া করে তাকে একটা মামলায় ফাঁসাতে হবে, ফাঁসানোর কিছু ডিজিটাল নিরাপত্তা আইনেও পারছিল না, বিকজ সে তো কম্পিউটার ব্যবহার করে, আমি যতদূর বুঝেছি, কোনো তথ্য সে ট্রান্সমিশন করে নাই। এই একটা পুরনো আইন, যে আইনটি আমাদের দেশে কখনোই ব্যবহার হয় নাই। একজন সাংবাদিকের ক্ষেত্রে এটিকে অপপ্রয়োগ করা হল বলে আমি মনে করি। সুতরাং এই আইনের অপব্যবহার এটা রহিত করা উচিত। ভারতে এক সাংবাদিকের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে প্রশাসন মামলা করলে 2009 সালে দিল্লি হাইকোর্ট আইনটি সাংবাদিক বা সাংবাদিকতার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না বলে রায় দেন। আইনটি পাকিস্তানেও আত্মীকরণ করা হয়েছে। ব্রিটিশ সরকার 1980 সালে সামগ্রিক আইন সংস্কারের সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টটি বাতিল করে। সাংবাদিকতার স্বাধীনতাকে যে চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হয়েছে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। রাজধানী মিরপুরের পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মনির নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুরের রূপনগর থেকে গেল রাতে তাকে আটক করে পুলিশ। এই ঘটনায় 20 আসামির মধ্যে 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মনির এই মামলার 6 নম্বর আসামি। 16 মে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে সন্তানের সামনে বাবাকে হত্যা করা হয় মিরপুরের পল্লবীতে, যার প্রধান মাস্টার মাইন্ড লক্ষ্মীপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল। তাকেও গ্রেফতার করেছে র্যাব। গামছা পার্টি। সিএনজি অটোরিকশা চালক ও যাত্রী সেজে সাধারণ যাত্রীদের গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নিয়ে নির্জন স্থানে ফেলে দেয় তাদের কাজ। গেল 1 বছরে এই পার্টির হাতে কেবল রাজধানীতেই খুন হয়েছেন অন্তত 16 জন। সম্প্রতি রাজধানীর কুড়িলে এই চক্রের সদস্যদের সঙ্গে গোয়েন্দা পুলিশের বন্দুকযুদ্ধে মারা গেছে 2 জন। আটক করা হয় আরও 2 সদস্যকে। তাদের কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। জুবায়ের সানির রিপোর্ট, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। সম্প্রতি রাজধানীর কুড়িলে গোয়েন্দা পুলিশের সঙ্গে গামছা পার্টির সদস্যদের বন্দুকযুদ্ধে 2 জন নিহত হন। আটক করা হয় আরও 2 জনকে। আটকদের নিয়ে ঘটনাস্থলে গেলে কিভাবে সিএনজি অটোরিকশায় যাত্রী ও চালক সেজে সাধারণ যাত্রীদের টাকা পয়সা নিয়ে খুন করা হয় তাই দেখান তারা। জানান, সাধারণ যাত্রীদের প্রথমে কৌশলে অটোরিকশায় তুলে নেওয়া হয়, এরপর নির্জন স্থানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে নাকে মুখে আঘাত করে সব ছিনিয়ে নিয়ে লাশ ফেলে দেওয়া হয়। রাতে অন্ধকারে ডুবে থাকায় চক্রের সদস্যদের প্রথম পছন্দ রাজধানীর ফ্লাইওভারগুলো। সিএনজি দিয়ে এই অকাম কুকামগুলো করে বেড়ায়। এরা দে টেক অনলি 5 মিনিটস টু 6 মিনিটস। এই 5-6 মিনিটের ভিতরে তারা এই কাজটা করে ফেলে বলে ফ্লাইওভারটা তাদের জন্য একটা অন্ধকার, ঘুটঘুটে, আলোহীন, চোখবিহীন একটা জায়গা হয়েছে, যেখানে এই লাশকে ডিসপোজ করার জন্য এটা তাদের জন্য সেফ হেভেন। সেই কারণে তারা বারে বারে ফ্লাইওভার কেটেছে। গত 6 মে ভোর রাতে কুড়িল ফ্লাইওভার থেকে সুভাষ চন্দ্র সূত্রধর নামে এক যুবকের গলায় গামছা পেঁচানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বগুড়ার শিবগঞ্জ থেকে করোনা পরীক্ষা করাতে ওই রাতে ঢাকা এসেছিলেন তিনি। মাত্র 5 মাস আগে বিয়ে করা সুভাষের 8 মে আবুধাবি ফেরার কথা ছিল। বাড়ি থেকে রওনা দেওয়া, রাস্তার মধ্যে দুর্বৃত্তরাকে হত্যা করে। আমার স্বামীর হত্যার বিচার চাই। ভুক্তভোগীরা জানান, লকডাউনে গণপরিবহন কম থাকায় সিএনজি অটোরিকশায় যাতায়াত করতে গিয়ে প্রায় এই সমস্যায় পড়তে হচ্ছে। গাড়ি না পাইয়ে নির্ভয় হয়ে আমি কিন্তু উঠতে বাধ্য হলাম। বাম পাশে যে লোকটা ছিল সে আমাকে মুখের মধ্যে মানে থাপড়ের মতন দিয়ে মুখ চাপি ধরলো, আর ডান পাশে যে লোকটা ছিল ওটা একটা গামছা বাইর করে মানে 1 সেকেন্ডের ভিতরে মনে হয় বন্ধ করে দিচ্ছে, কথা বলতে পারছে না। ছোটোখাটো একটা চুরি ছিল, যে কিছু বললেই কিন্তু তোরে পাট দিয়ে মেরে ফেলবো, কোনো কথা বলবি না, চুপচাপ থাকবি, আমরা যা বলবো তাই করবি, এরকম থ্রেট দিয়ে নিয়ে আসা। পরে আমাকে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রানিং সিএনজিতেও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পুলিশ বলছে তারা এ ধরনের চক্রের বিরুদ্ধে সক্রিয় আছেন। এটা আসলে একটা ক্রমশ অনেক মানুষের তারা ফার্ম করেছে এবং তার বিরুদ্ধে আপনি জানেন যে আমাদের উত্তর টিম এটাকে বিশেষ করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অনেকে গ্রেপ্তার করেছে, অনেকের সাথে এনকাউন্টার করেছে। সব কিছু মিলে আমি মনে করি যে একটা আমরা এদেরকে ধরতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশ কর্মকর্তারা। জুবায়ের সানি, RTV, ঢাকা। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ভেতরে থাকা নির্মাণ শ্রমিক আতিকুর রহমান, আব্দুল খালেক ও সজীব মারা যায়। এ সময় আহত হন আরও 4 শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোগীর সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সের 2 যাত্রী নিহত হন এবং আহত হন 3 জন। রাজবাড়ী সদরের বাঘমারায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 2টি ট্রাকের সংঘর্ষে রায়হান নামের এক চালকের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দে। নারায়ণগঞ্জে কথিত অপহরণের শিকার রুবেল 14 বছর পর জীবিত ফিরেছেন নিজ বাড়িতে। উপজেলার আলিরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিজের ছেলেকে খুঁজে না পেয়ে অপহরণের অভিযোগে 2007 সালে 19 জনকে আসামি করে আদালতে মামলা করেছিলেন তার মা। মিথ্যা অপহরণের লজ্জা মাথায় নিয়ে অনেকেই পালিয়েছিলেন, অনেকেই আবার ছিলেন জেল হাজতে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্য ও চিত্রে দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। অপহরণের 14 বছর পর এলাকায় হাজির রুবেল। এ ঘটনায় বিস্মিত এলাকাবাসী, স্বজন ও মিথ্যা মামলার আসামিরা।
পুলিশ ও স্থানীয়রা জানান 2007 সালের শুরুর দিকে নিখোঁজ হয় রুবেল। অপহরণ হয়েছে বলে মামলা ঠুকেন তার মা রহিমা বেগম। 2007 সালের 23 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের একটি আদালতে 2 মুক্তিযোদ্ধা সহ 19 জনকে আসামি করে অপহরণ মামলাটি করেন তিনি। ভুক্তভোগীরা জানান 3 বছরে মামলা নিষ্পত্তি হলেও এখনও রিমান্ড আর হয়রানির কথা মনে করে শিউরে ওঠেন তারা। মিথ্যে অপহরণের লজ্জা মাথায় নিয়ে ইতিমধ্যে মারা গেছেন একজন। থানা যখন দেখলো যে মামলাটা শুধু মিথ্যা মামলা, তখন থানা এটা ফাইনাল দিছে। এর মা এই ফাইনালের বিরুদ্ধে নারাজি দিয়া সিআইডিরা তো নিয়ে দিছে। যে কেসের মধ্যে আমার ঢুকায়, কিন্তু এই ছেলে কারগর হয়েছে বা কবে হয়েছে কেরম আমি দেখিনি, এই আজকা দেখছি। জল অনেক ঘোলা করে 14 বছর পর 20 মে ফিরে আসেন কথিত অপহরণের শিকার রুবেল। জানান মায়ের মারধর আর ক্ষুধার জ্বালায় বাড়ি থেকে পালিয়েছেন তিনি। আমার মায়ের অত্যাচারে মনে করলেন আমি একটা ছোট মানুষ, আমাকে 2টা গরু দিত, আবার ভাত পানি কিছুই আর থাকতো না, তার জন্য আমি বাসার থেকে বাড়ি আসে পড়ি। নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ফিরে আসা যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে আইনের বিধিবিধান আছে। বিধিবিধান অনুযায়ী যদি কেউ অভিযোগ করে বা আমাদের পক্ষ থেকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এদিকে ছেলে ফিরে আসায় খুঁজে পাওয়া যাচ্ছে না মামলার বাদী মাকে। 3 বছর ধরে মিথ্যে মামলার সুবিচার চান ভুক্তভোগীরা। দীপ্তচন্দ্র পাল, RTV। সাতক্ষীরার হাট বাজার এখন সুস্বাদু হিমসাগর আমে সয়লাব। বাজার দরও অন্য বছরের তুলনায় কিছুটা কম। প্রতিদিন দেশের বিভিন্ন বিপণন কেন্দ্রে সাতক্ষীরার আম বাজারজাত করছেন ব্যবসায়ীরা। এবছর 500 মেট্রিক টন বিষমুক্ত সুস্বাদু আম ইউরোপের বাজারে রফতানি টার্গেট করা হয়েছে। সাতক্ষীরার প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শাহাবের রিপোর্টে। সাতক্ষীরায় এবার 4115 হেক্টর জমিতে 5299টি আম বাগানে 40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কিভাবে গাছ থেকে নিরাপদে আম সংগ্রহ করা হয়ে থাকে তার নানা কলাকৌশল শেখানো হয়েছে চাষিদের। কিন্তু করোনা ভাইরাস আর লকডাউনের কারণে বাজার ক্রেতা শূন্য থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না আম চাষিরা। বাইরের কাস্টমার এবছর খুবই কম, বাজার অনেক খারাপ, কৃষক যথেষ্ট দাম পাচ্ছে না। খুলনা থেকে আসছি এখানে আম কেনার জন্য। আমি এই বাজারের নাম আগে থেকে শুনেছি যে এখানে ভালো আম পাওয়া যায় এবং দেখছিও তাই যে আপনার বিভিন্ন আম আছে, বিভিন্ন জাতের আম আছে। সাতক্ষীরা এসেছি হিমসাগর আম কিনতে, খুব ভালো আম এবং আম কিনেও মজা পেলাম, অনেক দামও কম, মার্কেটে অনেক আম, প্রচুর আম এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আনুষ্ঠানিকতায় গেল 1 মে থেকে বাগানের বিভিন্ন গাছ থেকে পাকা আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়, বললেন এই কৃষি কর্মকর্তা। এবছর বাংলাদেশ থেকে 1731 মেট্রিক টন আম বিদেশে যাওয়ার একটা সিদ্ধান্ত আছে। তারই আলোকে সাতক্ষীরা থেকে 500 মেট্রিক টন আম বিদেশে যাবে, বিশেষ করে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ড। 21 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া এবং 4 জুন থেকে আম্রপালি আম ভাঙা শুরু হবে। এরপর দেশের বাইরে রপ্তানি হবে আম। শাহাবুদ্দিন শাহাব, RTV। কয়েকদিনের মধ্যেই বাজারে উঠবে দিনাজপুরের বিখ্যাত মাদ্রাজি ও বেদানা জাতের লিচু। এবার লাভের আশা করছেন চাষিরা। সেখানকার খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, দিনাজপুরে এবার লিচুর ফলন কেমন হয়েছে আর স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার লিচু বিশ্বের কোন কোন দেশে রপ্তানি হয় এবং লিচু চাষ নিয়ে আসলে ওখানকার চাষিরা কি বলছেন? যে তানি আপনি জানেন যে লিচুর জন্য বিখ্যাত উত্তরের জনপদ দিনাজপুর। আমি এখন অবস্থান করতেছি দিনাজপুরে। তবে দিনাজপুরে আমি বাজারগুলোতে লক্ষ্য করেছি ইতিমধ্যে লিচু উঠতে শুরু করেছে। এখানে বেদানা লিচু দেখেছি, এখানে বম্বে লিচু দেখেছি, চায়না 3 লিচু। এখানে প্রকারভেদে বেদানা বা আপনার যে বম্বে লিচুগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা এবং চায়না লিচু বিক্রি হচ্ছে আপনার 450 থেকে 500 টাকা ধরে। তবে আপনি যেমনটি বলছিলেন, আসলে এবারে কিন্তু লিচুর যে দিনাজপুর যে লিচুর জন্য বিখ্যাত, আসলে বাগানগুলোতে আমি লক্ষ্য করেছি, বাগান মালিকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে গত বছরের তুলনায় এবারে কিন্তু লিচুর পরিমাণটা অনেকটাই কম। যে বাগানগুলোতে দেখেছি
দেখেছি প্রায় 300-400টি করে গাছ রয়েছে, সেই গাছগুলোতে প্রায় 10টি থেকে 15টি গাছের মধ্যে এরকম গাছে তারা লিচু এসেছে। এতে কিন্তু চরম বিভাগের মধ্যে, চরম লসের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে এখানকার কৃষকরা। তবে লিচুগুলো যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, সেই জন্য এই লকডাউনের মধ্যে কিন্তু বিপাকে পড়ে আছে এখানকার যে লিচু ব্যবসায়ীরা, তারা কিন্তু দূর দূরান্তে তারা লিচুগুলো সরবরাহ করতে পারছে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, দিনাজপুর জেলা কৃষি অফিসের তথ্য মতে এই জেলায় এখন এই বছর 6546 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে, যা থেকে কৃষকরা 40 কোটি থেকে 40.5 কোটি টাকার লিচু তারা বিক্রি করতে পারবে বলে মনে করছে এখানকার জেলা কৃষি অফিস। তো তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে লিচু নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।